আজ বাংলা মিডিয়ামের প্রাইমারি ইন্টারভিউয়ের প্রথম দিন। এই প্রথম দিনে কোন কোন প্রশ্নগুলি এবং কোন কোন টিচিং ডেমনস্ট্রেশনগুলি ভাইরাল হলো সেগুলোকে নিয়ে এই নির্দিষ্ট ভিডিও। যারা প্রাথমিক ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে আপনি কিন্তু ইন্টারভিউ সম্বন্ধে ধারণা পাবেন এবং আপনার প্রস্তুতি কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি নির্দিষ্ট করে জানতে পারবেন। তাহলে আসুন আর সময় নষ্ট না করে সেই সকল প্রশ্নগুলিকে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, সমস্যা সমাধান পদ্ধতির জনক কে? আপনারা সকলেই জানেন সমস্যা সমাধান পদ্ধতি কি। শিশুদেরকে যখন নির্দিষ্ট কোন একটি পাঠ্যকে সমস্যার আকারে তাদের সামনে দেওয়া হয় এবং সেগুলি সমাধানের মধ্যে দিয়ে তারা সেই নির্দিষ্ট পদ্ধতি বা সেই নির্দিষ্ট টপিক সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করে, সেটাকে সমস্যা সমাধান পদ্ধতি বলা হয়। এবারে আমি জানি যে সমস্যা সমাধান পদ্ধতি জনক হচ্ছেন জন ডিউই। আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু একবার গুগলে সার্চ করে দেখলাম, সেখানে জন ডিউইর নামও কিন্তু পাওয়া যাচ্ছে, একই সঙ্গে জর্জ পলিয়ার নামও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে সমস্যা সমাধান পদ্ধতির জনক আমি জানি জন ডিউই, ইন্টারনেটে দেখলাম জর্জ পলিয়া। বেশ, এবারে সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে? এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এটা হচ্ছে সূর্য। এবার দেখুন নির্দিষ্ট যে কাণ্ড সেটা কিন্তু এই দিকে বেঁকে গেছে। বেশ, এবারে দেখুন সূর্যের আলো যখন এই কাণ্ডের উপরের অংশে এসে পড়ছে তখন তার বিপরীত দিক অর্থাৎ এখানে কিন্তু ছায়া দেখা দিচ্ছে। যেখানে ছায়া দেখা দিচ্ছে সেখানে অক্সিন নামে একটা হরমোনের সঞ্চয় হচ্ছে, তার ফলে এই অংশের কাণ্ডের বৃদ্ধিটা বেশি হচ্ছে বলে সেটা কিন্তু বিপরীত দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একটা কাণ্ড, এখানে সূর্য রয়েছে, সূর্যের আলো এখানে পড়ছে, এই অংশটা ছায়া পড়ছে, তার জন্য এখানটা অক্সিজেন জমা হচ্ছে, তার ফলে এর বৃদ্ধিটা বেশি হচ্ছে, এর বৃদ্ধি অপেক্ষাকৃত কম হচ্ছে এবং এই জায়গাটা কিন্তু এরকম করে বেঁকে যাচ্ছে। এর জন্যই কিন্তু সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে, যেখানে এই প্রক্রিয়ার ফলে বেশি বেশি করে ফোটন কণা পায় এবং তার ফলে তার যে পরাগ সংযোগ বলুন, তার যে বৃদ্ধি, সেগুলো আরো বেশি বেশি করে হতে পারে। এটাকে বলা হয় হেলিওট্রপিজম প্রসেস। এটাকে বলা হচ্ছে হেলিওট্রপিজম প্রসেস। বেশ, এরপরে জাতীয় শিক্ষানীতি 2020 কেন আনা হলো? জাতীয় শিক্ষানীতি 2020 কেন আনা হলো? এই কারণেই নিয়ে আসা হলো যে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করানোর জন্য। আমি খুব বিস্তারিত বিষয়ে যাচ্ছি না, কারণ অনেক প্রশ্ন আছে। তাহলে আপনাকে যদি সংক্ষেপে বলতে হয় যে জাতীয় শিক্ষানীতি 2020 কেন আনা হলো, আমরা বলতে পারি যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুরই কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই একই সঙ্গে শিক্ষা ব্যবস্থারও যাতে পরিবর্তন হয় এবং শিক্ষা ব্যবস্থা যাতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আরো আধুনিক হতে পারে, তার জন্যই কিন্তু NEP 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020-কে বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ বিষয়বস্তু হচ্ছে যত দিন যাচ্ছে পৃথিবীর সবকিছুই আধুনিক হচ্ছে, সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও আধুনিক করতে হচ্ছে। এই আধুনিকীকরণের জন্যই কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 বর্তমানে লাগু করা হয়েছে। এর থেকে সহজ সরল উত্তর আমার মনে হয় আর কিছু দেওয়া সম্ভব নয়। এবারে আপনি যদি মুখস্থ করে যান, নির্দিষ্ট নোটের মধ্যে আরো সুন্দর করে থাকতে পারে, কিন্তু এরকম করে সহজ করে যদি আপনি বলাটা অভ্যাস করে যান, তাহলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু অবশ্যই বলতে পারবেন। তাই যে কোনো প্রশ্নের উত্তর মুখে বলার অভ্যাস তৈরি করতে হবে। বেশ, এরপরে রয়েছে 4 নম্বরে ক্লাস 3, 4, 5 এর ইংরেজি রাইম কোথায় কি রয়েছে? আচ্ছা, প্রথমেই রয়েছে 20 ফ্রগস, এটা রয়েছে ক্লাস 3-তে। তারপর ক্লাস 4-এ রয়েছে গার্লস অ্যান্ড বয়েজ এবং ক্লাস 5-এ রয়েছে দ্য ক্রোকোডাইল। আপনারা বইগুলোকে যদি খোঁজেন তাহলে দেখতে পাবেন। যদি কেউ মনে করেন যে নোট করে নেব বা একটু মনে করে নেব, আপনি করতে পারেন। ক্লাস 3-তে রয়েছে 20 ফ্রগস, ক্লাস 4-এ রয়েছে গার্লস অ্যান্ড বয়েজ এবং ক্লাস 5-এ রয়েছে দ্য ক্রোকোডাইল। তাহলে একই রকম ভাবে যেমন ইংরাজির গুলো বললাম, আপনি কিন্তু বাংলার গুলিকেও নিজের একবার করে দেখে নিয়ে খাতায় নোট করে নিতে পারেন। এরপর রয়েছে ভারতের সংবিধান কে রচনা করেন? আমরা সকলেই জানি যে ভীমরাও রামজি আম্বেদকর মহাশয়, কিন্তু এখানে একটু ছোট্ট অংশ জুড়ে দিতে হবে যে ইনি ছিলেন খসড়া কমিটির প্রধান। এবং একটা কমিটি ছিল ভীমরাও রামজি আম্বেদকর মহাশয়কে নিয়ে, সেই কমিটিতে মোট 7 জন হয়তো ছিল, যেটাকে বলা হচ্ছে খসড়া কমিটি। তাহলে ভারতের সংবিধান কে রচনা করেন? আম্বেদকর সাহেব। তিনি তো একা রচনা করেননি, তিনি একটা কমিটির হেড ছিলেন। সেই কমিটি কিন্তু এই ভারতের সংবিধান রচনা করেছে, যেটাকে বলা হচ্ছে ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটি, যেখানে আমি যতদূর জানি 7 জন মতো সদস্য হয়তো ছিলেন। একটু আপনারা নেটে দেখে নেবেন। মোট কথা হচ্ছে যে ভীমরাও রামজি আম্বেদকর মহাশয় তিনি একা কিন্তু
সংবিধান লেখেননি, তিনি খসড়া কমিটির প্রধান ছিলেন এবং তার নেতৃত্বে কিন্তু সংবিধান লেখা হয়েছিল। বেশ, এরপর হচ্ছে যে মেধা পাটেকার হচ্ছে একজন সমাজকর্মী এবং পরিবেশবিদ, এবং তিনি কেন বিখ্যাত? তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য বিখ্যাত। তাহলে মেধা পাটেকারকে, তিনি হচ্ছেন একজন সমাজকর্মী এবং বিশিষ্ট পরিবেশবিদ, যিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার জন্য তিনি আরও অনেক বেশি জনগণের কাছাকাছি আসতে পেরেছিলেন, মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন এবং পরিবেশকে বাঁচানোর জন্য তিনি শেষ পর্যন্ত নিজের সবটুকু দিয়েছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাহলে মেধা পাটেকার অবশ্যই, তার নাম কিন্তু সমাজকর্মী এবং পরিবেশবিদ হিসেবে অবশ্যই বিখ্যাত, এবং তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বেশ, এরপরে বিশ্ব ব্রেইল দিবস কবে? 4 জানুয়ারি। আপনারা সকলেই যে মাসে ইন্টারভিউ দিতে যাবেন সেই মাসের যে সকল বিশেষ বিশেষ দিনগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু অবগত হয়ে যাবেন। যেমন বিশ্ব ব্রেইল দিবস কিন্তু 4 জানুয়ারি। দেখুন, জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু ব্রেইল দিবস পড়ছে। তাহলে এই যে জানুয়ারি মাসে কি আছে, ফেব্রুয়ারি মাসে কি আছে, যারা ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ দিচ্ছেন, কোন কোন দিনগুলো ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ, সেগুলো সম্বন্ধে কিন্তু কম বেশি জানা যাবেন। এরপর হচ্ছে যে সিসিই এর ফুল ফর্ম কি? সিসিই এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কি করা হচ্ছে? একটা শিশুর সামগ্রিক মূল্যায়ন করা হচ্ছে। একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষে একটা শিশুর শুধুমাত্র পঠন পাঠন নয়, তার সামেটিভের বিষয়বস্তু নয়, তাকে সামেটিভ এবং ফর্মেটিভ এই দুটো ক্ষেত্রেই কিন্তু মূল্যায়ন করা হচ্ছে এই সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এবং বর্তমানে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে চালু রয়েছে, সেটা হচ্ছে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তাহলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা হচ্ছে কিন্তু এই যে সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন, তারই একটা পার্ট, বা এটাকে বাস্তবায়ন করার জন্য, সিসিইকে বাস্তবায়ন করার জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্ম হয়েছে। বেশ, এবারে এই যে সিসিই, সেই সিসিই প্রক্রিয়াটা কিন্তু সবটাই কিন্তু পিকক মডেলের উপর দাঁড়িয়ে আছে। আপনারা সকলেই কম বেশি জানেন যে বর্তমানে আমরা যে কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচ, সেই কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচকে মাথায় রেখে কিন্তু বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। তাহলে বিদ্যালয়ে পাঠদান যখন কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচকে মেনে করা হচ্ছে, তাহলে সেখানে মূল্যায়নটাও কিন্তু কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচকে মেনেই করতে হবে। তাহলে পাঠদান করতে গিয়ে আমাদের 5E মডেল লাগছে। এই 5E মডেলের মধ্যে দিয়ে আমরা পাঠদান করছি, এবং 5E মডেল এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচ অনুযায়ী তৈরি হয়েছে। ঠিক তেমনই সেই কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচ তাকে মাথায় রেখেই কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশনের ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে কিন্তু পিকক মডেলের আন্ডারে পড়ছে। তাহলে 5E মডেল, এর মধ্যে দিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে, আর পিকক মডেল সেটার মধ্যে দিয়ে কিন্তু শ্রেণীকক্ষে শিশুদের মূল্যায়ন করা হচ্ছে, নিরবচ্ছিন্নভাবে যে মূল্যায়ন চলছে। বেশ, এরপরে 9 নম্বরে রয়েছে যে মধু ও জলের গড়িয়ে চলার পার্থক্য। আপনারা যদি একটা নির্দিষ্ট জায়গায় মধু এবং জল ফেলে দেখেন, দেখবেন মধু খুব ধীর গতিতে গড়িয়ে যাচ্ছে এবং জল সেটা খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। কেন না, এখানে কিন্তু সান্দ্রতাঙ্কের পার্থক্যের জন্য কিন্তু এই যে নির্দিষ্ট বিষয়টা কিন্তু হচ্ছে। ঠিক আছে, যার সান্দ্রতাঙ্ক বেশি, যেমন মধুর সান্দ্রতাঙ্ক বেশি, তাই মধু কিন্তু অপেক্ষাকৃত ধীরে গড়িয়ে চলবে, আর জলের সান্দ্রতাঙ্ক কম, তাই জল কিন্তু মধুর থেকে দ্রুত গতিতে গড়িয়ে চলবে। যেমন ধরুন ইঞ্জিন অয়েল, তার ঘনত্ব বেশি, তাই তাকে মাটিতে ফেললে দেখবেন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জল মাটিতে ফেলে দেবেন, দ্রুত গড়িয়ে চলে যাবে। তাহলে আমরা যেটাকে ঘনত্ব বুঝি, যেমন মধুর ঘনত্ব বেশি, তাই সে ধীরে ধীরে গড়িয়ে যাবে, আর জলের ঘনত্ব কম, তাই সে দ্রুত গড়িয়ে চলে যাবে। এবার যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট নই তারা এরকম করে বলবো, কিন্তু যারা এগুলোকে নিয়ে পড়াশোনা করেছেন তারা সান্দ্রতাঙ্ক শব্দটাকে অবশ্যই জানেন। তো এই সবটাই কিন্তু সেই সান্দ্রতাঙ্কের জন্য হচ্ছে। সান্দ্রতাঙ্ক বেশি, তাই মধু ক্রমশ কম গতিতে গড়িয়ে যাচ্ছে, আর সান্দ্রতাঙ্ক কম, তাই জল দ্রুত গতিতে গড়িয়ে যাচ্ছে। যদি জলের থেকে এমন কোনো তরল থাকে যার সান্দ্রতাঙ্ক আরও কম, সে আরও দ্রুত গতিতে গড়িয়ে যাবে। যদি এমন কিছু থাকে মধুর থেকে যার সান্দ্রতাঙ্ক আরও বেশি, তাহলে সে মধুর থেকেও আরও কম গতিতে গড়িয়ে যাবে। বেশ, এবার হচ্ছে যে প্রতিবেশী দেশ। আপনারা জানেন যে মোট 9টা প্রতিবেশী দেশ রয়েছে।
তার মধ্যে 7টা হচ্ছে স্থলবেষ্টিত আর 2টি হচ্ছে জলবেষ্টিত। বেশিরভাগই এখানে নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান এগুলো হচ্ছে সব কিন্তু ভারতবর্ষের প্রতিবেশী দেশ। এটা খুব সহজ একটা প্রশ্ন, আপনারা সকলেই পারবেন। এবার এখানে বলা হয়েছিল বাংলাদেশকে বাদ দিয়ে বাকি কিছু প্রতিবেশী দেশের কথা বলতে, তো বাংলাদেশ, পাকিস্তান ওগুলো আমরা বলি না, ওগুলোকে বাদ দিয়ে দিই। তো তার বাইরে নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার আছে, আফগানিস্তান আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আছে। বেশ, এই হচ্ছে 10টা প্রশ্ন। দেখুন খুব সহজ সমস্যা সমাধান পদ্ধতি। যারা একটু এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই বলতে পারবেন। সূর্যমুখী ফুলের এই ব্যাপারটা একটু কঠিন ছিল, একটু অড ছিল, আমাকেও গুগল থেকে সার্চ করে আপনাদের জন্য ওটা বলতে হয়েছে। আমি ওটা আগে জানতাম, এমন কোনো কিছু না। জাতীয় শিক্ষানীতি এটা জানতাম, ক্লাস 3, 4, 5 জানতাম। ভারতের সংবিধান কে রচনা করে আপনারা সকলেই জানেন। মেধা পাটেকার কি জন্য বিখ্যাত সকলেই জানেন। বিশ্ব ব্রেল দিবস সকলেই জানেন। সিসিই, যারা নন্দী একাডেমির সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই কিন্তু এই সিসিই নিয়ে ক্লাসের আগে বহুবার দেখেছেন। আচ্ছা, মধু ও জলের গড়িয়ে চলার পার্থক্যটা আপনাদের সকলের অনুমান ছিল। আপনারা অনেকেই হয়তো সান্দ্রতাঙ্কের কথাটা বলতে পারতেন না, কিন্তু সান্দ্রতাঙ্কের কথা না বলতে পারলেও কমপক্ষে ঘনত্বের কথাটা কিন্তু বলতে পারতেন। বেশ, প্রতিবেশী দেশ কিন্তু আমরা কম বেশি সকলেই পারবো। এর বাইরে ছিল মুক্তিবেগ। কি ছিল? মুক্তিবেগ। মুক্তিবেগ, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবী, এখান থেকে কোনো একটা কিছুকে পৃথিবীর বাইরে আপনি চালিয়ে দিলেন, একটা বল আমি এরকম করে ছুড়ে দিলাম, নির্দিষ্ট কিছুক্ষণ পর সেই বলটা কিন্তু আবার আমার এখানে ফিরে চলে এলো। সে কিন্তু পৃথিবীর এই যে অভিকর্ষ বল তাকে ছাড়িয়ে কিন্তু চলে যেতে পারলো না। তাহলে এই যে বলটা আপনি এখান থেকে ছুড়ে দিলেন, সে যদি নির্দিষ্ট একটা গতিবেগ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে 11.2 কিমি প্রতি সেকেন্ড। তাহলে কোনো একটা বস্তুকে যদি আপনি 11.2 কিলোমিটার বা তার বেশি প্রতি সেকেন্ডে উপর দিকে ছুড়ে দিতে পারেন, সে কিন্তু পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করে মহাশূন্যে চলে যাবে। তাহলে এই গতিবেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে 11.2 কোনো একটা বস্তুকে আপনি যখন পৃথিবীর মাধ্যাকর্ষণকে ছাড়িয়ে উপর দিকে পাঠাতে চাইবেন, তখন আপনাকে সেই বস্তুটাকে কমপক্ষে 11.2 কিলোমিটার পার সেকেন্ড তার থেকে বেশি গতিতে উপর দিকে নিক্ষেপ করতে হবে, তবে সেটা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ তাকে ছাড়িয়ে চলে যেতে পারবে। এটাকে ছুড়লাম, চলে এলো। কেন? এটা আমি 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড দ্রুততার সঙ্গে ছুটতে পারিনি, তাই সে ফিরে চলে আসছে। কিন্তু আমার যদি সেই ক্ষমতা থাকতো যেটাকে আমি 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড তার থেকে বেশি গতিবেগে উপর দিকে ছুড়ে দেবো, তাহলে এটা কিন্তু আমার কাছে আর ফিরে আসতো না। অর্থাৎ সেটা হয়ে যেত মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। বেশ, এবারে হ্যাঁ, দ্বিগু সমাসের ডেমো কেমন করে দিতে হবে আসুন আমরা একটু দেখে নিই। আপনারা সকলেই ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আমরা অন্য ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনতে পেয়েছি যে সকলকেই নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন চুজ করে দিতে, তাদেরকে ইন্টারভিউয়াররা টপিক চুজ করে দিচ্ছেন, কাউকেই নিজের ইচ্ছে মতো করতে দিচ্ছেন না। এবার 2-1জন ব্যতিক্রম থাকবেই যাকে করতে দিয়েছে, তো সেই 2-1টা ব্যতিক্রমকে দিয়ে আমরা সকলকে বিচার করতে পারি না। তাহলে অ্যাভারেজ আমরা এটা বলতে পারি যে সকলকেই নিজের ইচ্ছে মতো টপিক সেই টপিকে ডেমো দিতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে সেখানে কিন্তু স্কিলটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে বলেইছিলাম যে আজকে সারাদিন ইন্টারভিউয়ের কোথায় কি হলো সেটা বলবো। তাহলে 10টা টেবিল কিন্তু করা হয়েছিল এবং 10টা টেবিলে কিন্তু বাকি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার জন্য অ্যাভারেজ প্রত্যেকে হয়তো 5 থেকে 6 মিনিট করে সময় পেয়েছে সমস্ত ইন্টারভিউটার জন্য। টিচিং ডেমনস্ট্রেশন বলুন, কোশ্চেন অ্যান্সার সেশন বলুন, সবটার জন্য 5 থেকে 6 মিনিট সময় পেয়েছে। তার জন্য টিচিং ডেমনস্ট্রেশনের জন্য অ্যাভারেজ কিন্তু 2 মিনিট করে টাইম দেওয়া হয়েছে। এবারে এমন অনেকজন আছেন যাদেরকে বসে বসে টিচিং ডেমো করতে বলা হয়েছে, এমন অনেকজন আছেন যাদেরকে বোর্ডে পাঠিয়ে একটা ডেমো 1 মিনিট দেখেই আবার থামিয়ে দিয়ে পরবর্তী অন্য একটা ডেমো করতে বলা হয়েছে। তো আজকে সারাদিনের যে মূল বিষয়বস্তুটুকু আপনারা বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে দেখেছেন, বিভিন্ন মানুষ তাদের সাক্ষাৎকারগুলোকে দেখেছেন। আমি সেই সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা আমাদের জন্য এত কষ্ট করে সেখানে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছেন। তাদের জন্যই কিন্তু আমরা এই তথ্যগুলি, এই প্রশ্নগুলি জানতে পেরেছি এবং তাদেরকে যেমন ধন্যবাদ জানাই, ঠিক তার সঙ্গে যে সকল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছেন এবং তাদের সেই মহামূল্যবান সময় নষ্ট করে তারা আবার সেই সমস্ত ইউটিউবারদেরকে ইন্টারভিউ দিয়েছেন যে প্রশ্নগুলো যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা ইন্টারভিউটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা অর্জন করতে পারেন, তাদের জন্য অনেক 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 অভিনন্দন জানাই। সেই সকলেই নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে কাজ করছেন, তাই আমাদের সকলের কিন্তু সুবিধা হচ্ছে। তাই সেই সকল ইউটিউবারকে নন্দী একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন, আমি তাদেরকে প্রণাম জানাই। এবং তার সঙ্গে সেই সকল ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছেন এবং এই তথ্যগুলিকে আমাদের মাঝে শেয়ার করে দিচ্ছেন, তারা অনেক বড় মনের পরিচয় দিচ্ছেন, তাদের জন্য নন্দী একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন।
বেশ, এবারে তাহলে দ্বিগু সমাস আমরা খুব সংক্ষেপে জাস্ট 1-2 মিনিটের মধ্যে পড়াতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা শ্রেণীকক্ষে এলাম, এসেই বললাম যে এই দেখো এটা হচ্ছে কিন্তু 4টে রাস্তা এক জায়গায় হয়েছে, তাই না? তাহলে এই যে 4টে রাস্তা এক জায়গায় হলো, এই মোড়টার নাম আমরা কি বলতে পারি বলো তো? হ্যাঁ, এই মোড়টার নাম কিন্তু আমরা বলতে পারি চৌমাথা মোড়, তাই না? তাহলে এই যে চৌমাথা শব্দটা তোমরা শুনলে, এখানে চৌ মানে কি বলো তো? ঠিক বলেছ, চৌ মানে হচ্ছে 4, এবং তারপর তো তোমরা জানতেই পারলে মাথা। তাহলে দেখো এই চৌ বা 4 দিয়ে তোমরা কি বুঝলে? এটা কিন্তু একটা সংখ্যা, তাই না? আর মাথা কি? মাথা হচ্ছে কিন্তু একটা বিশেষ্য শব্দ। তাহলে দেখো এখানে যে সমাসটা তৈরি হয়েছিল, যাকে আমরা বলছি চৌমাথা, তাকে যখন ব্যাসবাক্যে ভাঙছি তখন সেখানে পূর্বপদ আর উত্তরপদ যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে, প্রথমটাই হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ এবং দ্বিতীয়টা হচ্ছে কিন্তু বিশেষ্য, তাই না? তাহলে এমন একটা সমাস গঠিত হয়েছে, সেই ব্যাসবাক্যের প্রথমে থাকলো কি? প্রথমে থাকলো একটা সংখ্যাবাচক শব্দ এবং তারপর থাকলো একটা বিশেষ্য এবং তারপর অবশ্যই সেখানে সমাহার শব্দটা যুক্ত থাকলো। তাহলে কিন্তু সেই যে ব্যাসবাক্যটাকে আমরা খুঁজে পেলাম তাকে কি বলা হচ্ছে? তাকে কিন্তু বলা হচ্ছে দ্বিগু সমাস। কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস, ঠিক আছে? তাহলে বলো তো তোমরা দ্বিগু সমাস বলতে কি বুঝলে? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে সেই সকল সমাসই হচ্ছে দ্বিগু সমাস, যাকে আমরা ব্যাসবাক্যে ভাঙলে প্রথমকার যে পদটা সেটাকে সংখ্যাবাচক পদ হিসেবে পাবো এবং পরবর্তী একটি বিশেষ্যকে খুঁজে পাবো এবং তারপরে সমাহার শব্দটিকে প্রায়শই বেশিরভাগ ক্ষেত্রেই খুঁজে পাবো। তাহলে আমরা জেনে যাব সেটা হচ্ছে একটা দ্বিগু সমাসের উদাহরণ। সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং শান্ত হয়ে পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। দেখুন 2 মিনিটের মধ্যে আশা করি হয়ে গেল টিচিং ডেমনস্ট্রেশন, বা বড় জোর 2.5 মিনিট। হ্যাঁ, বেশ, এবারে বলা হচ্ছে যে নিঃশ্বাস প্রশ্বাস বাতাস, এটা কিনা টিচিং ডেমনস্ট্রেশন দিতে খুব কঠিন কি? না, খুব কঠিন না, একদম সহজ সরল করে পড়ে দিতে হবে। টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় বেশি নাচ গান ছড়া কবিতা সব বলার কোনো প্রয়োজন নেই। যদিও আমার নামে দোষ আছে, আমি এসব করি, কিন্তু দেখবেন যে আমি এসব করি না। অযথাই লোকে আমার নামে দোষ দেয়, কেন জানি না। তো যখন অল্প 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 করে আপনারা এগুলোকে নিয়ে ভাবতে আরম্ভ করবেন, দেখবেন খুব একটা সমস্যা কিছু হচ্ছে না। তাহলে নিঃশ্বাস মানে যেটা আমরা ত্যাগ করে দিচ্ছি আর প্রশ্বাস মানে যেটা আমরা গ্রহণ করছি সেটা। বেশ, তাহলে তোমরা সকলে নিজের নাকের নিচে হাত দাও তো। হাত দিয়েছো, এবার সকলে জোরে করে শ্বাসবায়ু ভিতর দিকে টানো। টেনেছো? আচ্ছা বলো তো, এই যে তোমরা টানলে হাত দিয়ে কি অনুভব করতে পারলে? হ্যাঁ, তোমরা অনুভব করলে বাতাস সেটা কিন্তু ক্রমশ তোমাদের নাকের মাঝখান দিয়ে ভিতর দিকে চলে গেল, তাই না? তাহলে আমাদের এই বাতাসের চারপাশে যা কিছু উপাদান আছে সেই সবটাই কি হলো? আমাদের এখান দিয়ে কিন্তু ভিতরে চলে গেল। এই যে ভিতরে চলে গেল তাকে আমরা কি বলছি? তাকে কিন্তু আমরা বলছি প্রশ্বাস। কি বলছি? ঠিক বলেছো, তাকে বলছি প্রশ্বাস। বেশ, এইবার সকলে তোমরা করে বাতাসকে ছাড়ো দেখি। ছেড়েছো? দেখো বাতাস কিন্তু সব যেটা তোমাদের ভিতরে ছিল সেটা বেরিয়ে গেল। এই যে বাতাস বেরিয়ে গেল, একে আমরা কি বলছি? একে আমরা কিন্তু বলছি নিঃশ্বাস, ঠিক আছে? এবার দেখো যখন তোমরা কিন্তু বাতাসটাকে ছাড়ছো সেটা কিন্তু আগের থেকে একটু গরম গরম মনে হচ্ছে, তাই না? এইবার এই বাতাসের মধ্যে যে অক্সিজেন গ্যাস রয়েছে, সেই অক্সিজেন গ্যাস আমরা যখন প্রশ্বাস গ্রহণ করছি তখন তার সঙ্গে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এবং আমাদের শরীরের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা যখন এই নিঃশ্বাসকে ত্যাগ করছি তখন কিন্তু নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? বেশ, তাহলে এবার কে বলতে পারবে যে নাক আমাদের কি কাজে লাগছে? একটা কাজ তো অবশ্যই রয়েছে, করে গন্ধ শুকতে কাজে লাগছে এবং তার সঙ্গে আমাদের কিন্তু এই যে নিঃশ্বাস প্রশ্বাস বাতাসের যে আদান প্রদান সেটা করতেও কিন্তু কাজে লাগছে। তার জন্যই তোমরা যদি দেখো যে মুখটাকে বন্ধ করে নাকটাকে যদি টিপে ধরো, তোমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। কেন? এই যে শ্বাস বায়ু ছাড়া আমরা কিন্তু খুব বেশিক্ষণ বাঁচতে পারি না, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু আজকে সবাই নিঃশ্বাস প্রশ্বাস বাতাস সম্বন্ধে জেনে গেলে। সবাই নিজের জায়গায় চুপটি করে বসো, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। তাহলে দেখুন কে বলেছে 2 মিনিটের মধ্যে টিচিং ডেমনস্ট্রেশন হবে না? বলো না, একদম হয়ে গেল, কোনো সমস্যা হবে না, সব হয়ে যাবে। বেশ, এবার বলা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ সম্বন্ধে আপনি শিশুদের কি করে শেখাবেন? আচ্ছা ধরো এই ঘরের জানালা দরজা যা কিছু আছে সব বন্ধ করে দিলাম। কি করলাম? সব বন্ধ করে দিলাম। এইবার এই ঘরের মধ্যে অনেক ধূপ জ্বালিয়ে দিলাম। বেশ, তাহলে বলো তো এই যে ধূপগুলো যখন জ্বলবে তখন তোমাদের কি সমস্যা হবে? হ্যাঁ, তোমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে, তোমাদের চোখ জ্বালা করবে। আচ্ছা বলো তো কেন? কারণ এই ঘরের মধ্যে যে বাতাস আছে সেই বাতাসের সঙ্গে কি হলো? বাতাসের সঙ্গে অন্যান্য অবাঞ্ছিত বস্তু এসে মিশে গেল, অবাঞ্ছিত গ্যাস এসে মিশে গেল, তাই না? তার জন্য এই বাতাসের যে স্বাভাবিক সাধারণ গুণমান সেটা কিন্তু ব্যাহত হয়ে গেল। তাই এই বাতাসটা কিন্তু বর্তমানে আমাদের আর ব্যবহারের উপযোগী থাকলো না।
তখন আমরা কি বলবো? তখন তাকে আমরা কিন্তু দূষণ বলবো। কি বলবো আমরা? তখন তাকে বলবো দূষণ। ঠিক আছে, তাহলে দূষণ কাকে বলে? যখন অবাঞ্ছিত কোনো বস্তুর অনুপ্রবেশের ফলে সেই নির্দিষ্ট বস্তুর যে ব্যবহারিক উপযোগিতা সেটা যখন খারাপ হয়ে যায় তখন তাকে দূষণ বলা হয়। এই যে বাতাস, পরিবেশের যে উপাদান, বাতাস, মাটি, আর কি আছে বলো? ঠিক বলেছ, জল। এই সবগুলোর মধ্যে যখন অবাঞ্ছিত বস্তু এসে মিশে যাবে তখন সেগুলো তার ব্যবহারিক উপযোগিতা হারিয়ে ফেলবে। তাই তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে দূষণ। এই পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি হবে, তাই না? তাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের পরিবেশ যেন কোনো রকমভাবেই দূষিত না হয়। তাহলে এই তো হয়ে গেল টিচিং ডেমনস্ট্রেশন। খুব একটা কঠিন ছিল কি? না, খুব একটা কঠিন কিন্তু ছিল না। ডেমো, দ্বিগু সমাস, নিঃশ্বাস প্রশ্বাসের বাতাস, পরিবেশ দূষণ, এইরকম করেই টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দিন। যে কোনো টপিককে খুব সহজভাবে ভাবতে হবে। এইবার দেখুন, এই যে ডেমোগুলিকে আপনি দেখলেন এটা কিন্তু সবগুলোই 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যথেচ্ছ পরিমাণ ব্ল্যাকবোর্ডের ব্যবহার আছে। এখানেও কিন্তু আমি ছবি এঁকেছি, এখানেও কিন্তু আমি প্রশ্ন করেছি, আমি কিন্তু সঠিক উপস্থাপন ভঙ্গিমা দেখিয়েছি, সব কিছুই কিন্তু ডেমোর মধ্যে আছে, কিন্তু 2 মিনিটে শেষ হয়ে গেছে। এখন ইন্টারভিউ বোর্ডের যে ডেমো সেইগুলোকে কিন্তু এইরকম করে দিতে হবে। 5 মিনিট 10 মিনিট ধরে কবিতা, গান, নাটক, নাচ, গান এসব দিয়ে করলে কিন্তু হবে না। তাহলে এমন অনেক ডেমো আছে যেগুলো ইউটিউবে দেখতে খুব ভালো লাগবে, কিন্তু সেগুলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আমি যেমন করে দ্বিগু সমাসের ডেমো দিলাম, যেমন করে নিঃশ্বাস প্রশ্বাসের ডেমো দিলাম, যেমন করে পরিবেশ দূষণের ডেমো দিলাম, আপনাকে বাড়িতে এইরকম করেই কিন্তু প্র্যাকটিস করতে হবে কতটা সংক্ষেপে আপনি মূল বিষয়টাকে তুলে ধরবেন। ঠিক আছে? তো ঠিক আছে, ফার্স্ট ফেজের ইন্টারভিউয়ের যে ভাইরাল কোশ্চেন, তার যে অ্যান্সার, যে টিচিং ডেমনস্ট্রেশন, সেই সবটা আজকের এই ভিডিওর মধ্যে করে দেখালাম। যারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক 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 অভিনন্দন, অনেক 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 ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। টাটা।